হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু চাকরির প্রস্তুতি, যেখানে সাফল্য তোমাদের প্রতীক্ষা করছেন। তোমরা জানো যে এনটিপিসির নোটিফিকেশান কিন্তু বেরিয়ে গেছে। আর এনটিপিসি বলা যেতে পারে আমরা যারা চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছি তাদের জন্য সবথেকে বড় এক্সামিনেশন। এর আগে অলরেডি রেলের জেইর কিন্তু নোটিফিকেশান বেরিয়েছে, এনটিপিসির বেরিয়েছে এবং আরও আপকামিং কিন্তু রেলের অনেক ভ্যাকেন্সি আসবে, তার সাথে সাথে আরও অন্যান্য পরীক্ষারও কিন্তু ভ্যাকেন্সি চলে আসবে। তাই আমাদের কাছে হাতে খুব অল্প সময় আছে এবং আমরা যখন আগে ক্লাস নিতাম তখন বলতে যে একটা কম্প্যাক্ট বইয়ের দরকার আছে। একটা কম্প্যাক্ট বই মানে এমন একটা জিনিস যেখানে এ টু জেড চাকরির পরীক্ষায় যারা জিকে রিলেটেড সমস্ত কিছু একটা বইতে দেওয়া যায় না, কিন্তু জিকে রিলেটেড সমস্ত কিছু একটা কম্প্যাক্ট বইতে দেওয়ার জন্য তোমরা বলেছিলে এবং আমরা তারই কাজ করছি এবং তার কাজ মোটামুটি আমরা গুছিয়ে ফেলেছি। এবং তোমাদের আজকে ফার্স্ট লুকটা তোমাদের দিচ্ছি যে কেমন হবে এই বইটা, বইতে কি কি থাকবে এবং কোন কোন বিষয় এখানে কভার করা থাকবে। দেখতেই পাচ্ছ যে এই বইয়ের সূচিপত্রটা, জাস্ট আজকে সূচিপত্রটা তোমাদের দেখাবো কি কি আছে। সবার আগে ইতিহাস দিয়ে শুরু করতে হবে, তাই প্রাচীন ভারতের ইতিহাস দিয়ে আমরা শুরু করব। যেমনভাবে হয়ে থাকে, যেমন প্রথমে প্রাগৈতিহাসিক যুগের কিছুটা পড়ব, তারপরে হরপ্পা সভ্যতা, বৈদিক যুগ, মগধের উত্থান, হরজাঙ্ক বংশ, শিশুনাগ বংশ, নন্দ বংশ। দেখতে পাচ্ছ সাল ধরে ধরে প্রত্যেকটা জিনিস কিন্তু এখানে পড়ানো হয়েছে। তারপরে আসবে ভারতে বৈদেশিক আক্রমণ, ধর্ম আন্দোলন, বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম, আসবে মৌর্য যুগ, পরবর্তী মৌর্য যুগ, গুপ্ত যুগ, দাক্ষিণাত্যের শাসকগণ এবং গুপ্ত ও তার পরবর্তী। এতদূর পর্যন্ত আমাদের কিসের ভেতরে আসে প্রাচীন যুগের ভেতরে। বলা যেতে পারে এই সময়টা হিন্দু রাজাদের শাসনকাল বলা যেতে পারে। পরবর্তী সময় কি আসে? মধ্যযুগ। মধ্যযুগ কোথা থেকে শুরু হয়? 650 থেকে শুরু হয় এবং তারপরে দাক্ষিণাত্যের শাসন, সুলতানি শাসন, তুগলক, সৈয়দ, লোদি করে আমরা আস্তে আস্তে চলে আসি মোগল সাম্রাজ্যের দিকে এবং এমনকি মারাঠা সাম্রাজ্য এবং তার ঐক্য আর ইউরোপিয়ানদের ভারত আগমন। এতদূর পর্যন্ত এসে যায় হচ্ছে গিয়ে আমাদের কি মধ্যযুগ। আধুনিক যুগের ভেতরে কি কি থাকে বুঝতেই পারছো। ব্রিটিশরা যখন ভারতবর্ষের শাসন শুরু করলো, তারা কিভাবে আমাদের শাসন করতো, তাদের পদ্ধতি, তারা কিভাবে দখল করেছিল, তার পরবর্তী ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলন, মুসলিম লীগের জন্ম, মডেল ইন্টারমি রিফর্ম, হোম রুল আন্দোলন, সমস্ত কিছু গান্ধী যুগ দিয়ে আমাদের কিন্তু টোটাল জিনিস, যেমন যখন আমাদের স্বাধীনতা আন্দোলন আরও চরম পর্যায়ে পৌঁছালো তখন আইএনএ ট্রায়াল, ক্যাবিনেট মিশন, ডিরেক্ট অ্যাকশন, এই সমস্ত কিছু নিয়ে আমাদের কিন্তু এই চ্যাপ্টারটা শেষ হবে। দেখতেই পাচ্ছ এখানে একটা বড় পোর্শন নিয়ে কিন্তু আলোচনা করা হয়েছে এবং যখন আমি বইয়ের জায়গাটা দেখাবো তখন দেখতে পাবে যে সেখানে প্রত্যেকটা চ্যাপ্টার, প্রত্যেকটা টপিক ধরে ধরে আমরা কিন্তু ওয়ান লাইনারের মাধ্যমে পুরো চ্যাপ্টারটাকে আলোচনা করেছি, এটা দেখতে পাবে। এরপরে এসে যাবে প্রাকৃতিক ভূগোল। প্রাকৃতিক ভূগোলের ভেতরে সৌরজগৎ এবং মহাবিশ্ব, এইটার এখনও কাজ সম্পূর্ণ হয়নি, এটার কাজ আমাদের ভূগোলের পোর্শনটা এখনও অ্যাড করা বাকি রয়েছে। তারপরে এসে যাচ্ছে আঞ্চলিক ভূগোল, যেখানে আছে ভারতের উপমহাদেশ অবস্থিত বিভিন্ন যে অবস্থান, তার প্রকৃতি, তার বৈশিষ্ট্য, এই সমস্ত কিছু নিয়ে এখানে আলোচনা হবে। এরপরে আসে ভারতের রাষ্ট্রবিজ্ঞান। রাষ্ট্রবিজ্ঞানটা অনেকটাই হয়ে গেছে, ভূগোলের পার্টটা এখনও কমপ্লিট হয়নি। তোমাদের ক্লাস করাতে করাতে আমরা এই পার্টটাও কমপ্লিট করে নেব, যাতে তোমাদের কোনো প্রশ্নের আর অসুবিধা না থাকে। এই বইটা যখন তোমরা হাতে পাবে তখন দেখতে পাবে যে যত ধরনের পপুলার বই রয়েছে তার ভেতরে যে ধরনের পড়াশোনাগুলো আমাদের দরকার, মানে সেখান থেকে যে ধরনের টপিকগুলো আমাদের বিশেষভাবে আলোচনা করার দরকার আছে, তার সমস্ত টপিকই কিন্তু এখানে আলোচনা করা হয়েছে। প্রত্যেকটা চ্যাপ্টার, প্রত্যেকটা টপিক ধরে ধরে ডিটেলসে আলোচনা করা হয়েছে। আর তার সঙ্গে আমাদের ইউটিউবের ক্লাস তো থাকবেই, যেখানে তোমরা কোনো প্রশ্ন যদি বুঝতে না পারো তবে কিন্তু আমাদের সঙ্গে আলোচনা করে নিতে পারো সেখানে, কিংবা আমাদের মোবাইল নাম্বার 9007493210, এই নাম্বারে তোমরা যোগাযোগ করে নিতে পারো আমাদের সঙ্গে। ঠিক আছে, চলো এরপরে ভারতবর্ষের রাষ্ট্রবিজ্ঞান। তো ভারতের যে রাষ্ট্রবিজ্ঞানের ভেতরে এসে যায় হচ্ছে সবার আগে আমাদের পড়তে হয় সংবিধান, সংবিধানের ক্রমবিবর্তন, বিভিন্ন ধরনের কমিটি, তাদের উৎস, ভারতের যে যুক্তরাষ্ট্র তার কাঠামো, সংবিধানের প্রস্তাবনা, কেন্দ্র, নাগরিকত্ব, মৌলিক অধিকার, রাইট, তথ্য, মৌলিক কর্তব্য, মোটামুটিভাবে আমাদের যেটা এই চ্যাপ্টারের ভেতরে সমস্ত কিছুই কিন্তু আমাদের কভার করা রয়েছে।
জীবনবিজ্ঞানের পোর্শনে চলে আসি। জীবনবিজ্ঞানের সবার আগে যেটা রয়েছে জীবনবিজ্ঞানের ভূমিকা, জীব, জড়, জীব, কোষবিজ্ঞান, কোষের প্রকারভেদ, বিভিন্ন শাখা, কোষের উপাদান। ঠিক আছে, এটা কিন্তু শেষ হয়নি। জীবনবিজ্ঞানের পোর্শনও এখনও কিন্তু বাকি রয়েছে অনেকখানি। পদার্থবিদ্যার ভেতরে থাকবে একক, গতি, কার্যক্ষমতা শক্তি, মাধ্যাকর্ষণ, লিফট, কেপলার, উপগ্রহ। বাকি রয়েছে আলো এবং তড়িৎ। এর কাজও প্রায় হয়ে এসছে, এখনও সূচিপত্রে অ্যাড করা হয়নি। কয়েকটা চ্যাপ্টার অলরেডি তৈরি করা হয়ে গেছে, তোমরা এই পিডিএফেই দেখতে পাবে, কিন্তু এখনও সেটা সূচিপত্রের ভেতরে অ্যাড করা হয়নি, আপডেট করা হয়নি। আসতে হচ্ছে রসায়ন। রসায়নে পরমাণুর ধারণা, পারমাণবিক গঠন, পর্যায় সারণী এবং রাসায়নিক বিক্রিয়া এত দূর পর্যন্ত হয়ে গেছে। আমি মনে করি ব্যক্তিগতভাবে যে রেলের পরীক্ষার ক্ষেত্রে সায়েন্সের ওপর অত্যন্ত বেশি জোর দেওয়ার দরকার আছে। যেমন পদার্থবিজ্ঞানের ওপরে যেমন জোর দিতে হবে, তেমন জীবনবিজ্ঞানে জোর দিতে হবে, রসায়নে জোর দিতে হবে। এবং রসায়নের থেকে মোটামুটিভাবে আমরা এখানে যেমন বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া পর্যন্ত তুলে ধরেছি, সেইগুলোও কিন্তু তোমাদের পড়তে হবে। বিভিন্ন সময় আমি দেখেছি গ্রুপ ডির পরীক্ষাতে আর এনটিপিসিতে তো আসবেই বিভিন্ন ধরনের রাসায়নিক বিক্রিয়া, তার কিভাবে তার কার্যকারিতা হচ্ছে এবং তার বিভিন্ন মৌল বা যৌগের গঠন, বা কোনটা কী ধরনের বিক্রিয়া, কিভাবে রাসায়নিক প্রস্তুতি করা হয়ে থাকে, কিংবা কিভাবে ইন্ডাস্ট্রিতে প্রস্তুত করা হয়ে থাকে, এই সমস্ত কিছুই কিন্তু পড়তে হয়। অর্থনীতি তো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, আর এনটিপিসির জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভারতের অর্থনৈতিক বৈশিষ্ট্য, প্ল্যানিং কমিশন, নীতি আয়োগ, পঞ্চবার্ষিকী পরিকল্পনা, বিভিন্ন ধরনের আর্থিক পরিকল্পনা, বেকারত্ব, বিভিন্ন রকম সংস্থা, কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। মোটামুটিভাবে অর্থনীতির অনেকটাই কভার করা আছে। মাঝখানে 2-3টে চ্যাপ্টার এখনও বাকি রয়েছে, সেগুলোও অ্যাড করে দেওয়া হবে। আর লাস্টে যেটা থাকে মিসলেনিয়াস, বা সমস্ত কিছু মিলিয়ে, তার ভেতরে ভারতের কিছু তথ্য, বিশ্বের কিছু তথ্য, আর কিছু উল্লেখযোগ্য নির্মাণ কাজ। এটার কাজও শেষ হয়নি, এটার এখনও অনেকটা বাকি রয়েছে, কারণ এর ভেতরে যে বিভিন্ন ধরনের লিস্টগুলো থাকে, সেই লিস্টগুলোকে এখনও অ্যাড করা বাকি রয়েছে। তাহলেই এই কমপ্লিট জিনিসটা তোমরা কিন্তু দেখতে পাবে। তোমাদের জন্য আমরা এর একটা প্রিন্ট আউট কপি আমরা খুব তাড়াতাড়ি একটা নিয়ে আসবো, নিয়ে এসে তোমাদের হার্ড কপিটা কেমন হবে সেটাও তোমাদের দেখাবো। আর তার পাশাপাশি যত আমাদের কাজগুলো রয়েছে, এক্সট্রা যে জিনিসগুলো যোগ করার রয়েছে, সেগুলো আমরা টাইম টু টাইম যোগ করতে থাকবো। হলো, এবার একটু জিনিসটা দেখিয়ে নিই। আজকে পড়াবো না, আজকে জাস্ট ওভারঅলটা দেখাবো যে কেমন ধরনের এই চ্যাপ্টারগুলো এবং তাতে কি কি জিনিস আছে। প্রাচীন ভারতের ইতিহাসের সবার আগেই যেটা আমরা দেখব সেটা হচ্ছে গিয়ে হরপ্পা সভ্যতা। হরপ্পা সভ্যতার কবে সৃষ্টি, কোথায় সৃষ্টি, তার সমস্ত কিছু থাকবে, তার সঙ্গে ছবিও থাকবে। এই ছবিটা অ্যাড করা হয়েছে, এখনও পয়েন্টিং করা হয়নি। পয়েন্টিং করে দিলে তোমরা বুঝতে পারবে কোথায় কোন শহর অবস্থিত, কেমনভাবে অবস্থিত, কোথায় এই যে আমাদের এখানে যে সিন্ধু নদী তোমরা দেখতেই পাচ্ছ, যারা ম্যাপ সম্পর্কে সামান্যতম অভিজ্ঞতা রয়েছে, সিন্ধু নদী এখান থেকে চিনে নিতে পারবে। সেখানে তার শাখা নদী, উপনদীগুলো কীভাবে চারদিকে ছড়িয়ে গেছে, সেই সমস্ত কিছু হচ্ছে কি আমরা এর ভেতরে দেখব। এবং তারা কেমনভাবে একেবারে একটা গ্রাম কেন্দ্রিক সভ্যতা না হয়ে, সেই সময় একটা গ্রাম কেন্দ্রিক সভ্যতা হওয়াই স্বাভাবিক ছিল, তা না হয়ে কিন্তু একটা সম্পূর্ণ নগর কেন্দ্রিক সভ্যতা, এবং প্রত্যেকটা নগর একে অপরের থেকে আলাদা, তারা একে অপরের বৈশিষ্ট্য কিন্তু তাদের মধ্যে আলাদা। কিন্তু কি কমন জিনিস রয়েছে, তাদের ধর্মীয় আচার আচরণ, তাদের পোশাক, তাদের কাজকর্ম, এবং এন্ড অফ দ্য ডে তারা মোটামুটিভাবে একই রকম। তাদের ধাতুবিদ্যা, পোশাক, গহনা, তাদের যে কাজকর্মের ধরন, এই সমস্ত কিছু কিন্তু তাদের একই ধরনের, কিন্তু প্রত্যেকটা শহরের আলাদা আলাদা বৈশিষ্ট্য রয়েছে, আলাদা আলাদা জায়গায় গড়ে উঠেছে। একেবারে সুদূর ইরান থেকে আরম্ভ করে আমাদের যে হরপ্পা সভ্যতা, শুধু হরপ্পা নদীর তীরেই যে সিন্ধু নদীর তীরেই যে গড়ে উঠেছে তা নয়, এটা একেবারে সুদূর ইরান থেকে শুরু করে দক্ষিণের মহারাষ্ট্র, উত্তরে কাশ্মীর, আর পশ্চিমে আমাদের পূর্বে আমাদের উত্তরপ্রদেশ পর্যন্ত হচ্ছে গিয়ে বিস্তার লাভ করেছে। তাহলে বুঝতে পারছো কতটা জায়গা, এদিকে উত্তরপ্রদেশ থেকে ইরান, আর উত্তরে হচ্ছে কাশ্মীর থেকে দক্ষিণে হচ্ছে মহারাষ্ট্র পর্যন্ত, এই বিস্তীর্ণ এলাকায় কিন্তু এই সিন্ধু সভ্যতা গড়ে উঠেছে। এই গড়ে ওঠা সভ্যতাটার কিন্তু প্রত্যেকটা নগরে কিছু কিছু স্পেশাল বৈশিষ্ট্য দেখতে পাওয়া যাবে। এই প্রথমের প্রশ্নগুলো আমরা কি নিয়ে পড়েছি, যে অনলাইনের মাধ্যমে আমরা দিয়েছি, যে সিন্ধু সভ্যতার মানে যে গড় রূপটা কেমন সেটা সম্পর্কে প্রথমে দিয়েছি। তারপরে কি আসছে, আস্তে আস্তে দেখবে হরপ্পা সম্পর্কে পড়বো, মহেঞ্জোদারো সম্পর্কে পড়বো, চানুহদরো, লোথাল, কালীবঙ্গাল, ধৌলভীরা,
ডিমাবাদ, এই প্রত্যেকটা জায়গা সম্পর্কে আমরা আলাদা আলাদাভাবে প্রশ্ন পড়ব এবং এই বই সমানেই আমাদের আপডেট হতে চায়, মানে হতে থাকে। যখনই আমরা কোনো জায়গায় কোনো নতুন ধরনের প্রশ্ন দেখি আমরা ওই চ্যাপ্টারের নিচে সেটাকে অ্যাড করে দিই, ওই চ্যাপ্টার ওই টপিকের নিচে। আমাদের টপিক ভাগ করার এটাই একটা মজা, যে যে কোনো টপিকে আমরা যদি প্রশ্ন পাই সেটা ওই টপিকের নিচে অ্যাড করে দিলেই তোমাদের কাছে সেটা তোমরা পেয়ে যাবে। শহর সম্পর্কে বিভিন্ন তথ্য আমরা পাই, তার সঙ্গে সঙ্গে এই যে টোটাল প্রায় 90-100টা প্রশ্ন, এইগুলো কিন্তু অত্যন্ত কমন, পরীক্ষায় আসবেই এরকম ধরনের প্রশ্নই কিন্তু এখানে দেওয়া রয়েছে। তাছাড়াও কিছু WBCS এর ক্ষেত্রে দেখতে পাওয়া যায় কিছু ভিন্ন মানের প্রশ্ন দেখতে পাওয়া যায়। মানে কি, মানে এই প্রশ্নগুলো জাস্ট টেক্সট বই পড়লে পাওয়া যায় না, এরকম অনেক জিনিস পাওয়া যায়। যেমন স্বস্তিক চিহ্নের ব্যবহার কেমন রয়েছে, তারপরে ভারতবর্ষের উপমহাদেশের সব থেকে পুরনো 85 নম্বর প্রশ্নটা দেখো, ভারতের উপমহাদেশের সবচেয়ে পুরনো কোন লিপির পাঠোদ্ধার করা সম্ভব হয়েছে? হরপ্পা সভ্যতায় যে লিপি পাওয়া গেছে সেটা পিক্টোগ্রাফিক লিপি, মানে সেইটা ছবি ভিত্তিক লিপি হিসেবে আমরা চিহ্নিত করতে পেরেছি, কিন্তু এখনও পাঠোদ্ধার করে ওঠা সম্ভব হয়নি। কারণ মানে পাঠোদ্ধার করতে গেলে, কোনো লিপির পাঠোদ্ধার করতে গেলে কি দরকার আছে, কোনো একটা লিপিকে যেটা আমরা পড়তে পারি তাকে কমন ধরে হচ্ছে গিয়ে এর পাঠোদ্ধার করতে হয়। এটাই কমন প্রসেস, যে কোনো একটা লিপি যখন পেলাম আমরা হঠাৎ করে তো আবিষ্কার করতে পারবো না। এখন অনেক AI টুল হলেও সেগুলোও কিন্তু তাকে তো কিছু ফিড দিতে হবে। সেই ফিডটা আসে হচ্ছে গিয়ে তার সমসাময়িক অন্য জায়গায় যেখানে এর সঙ্গে লেখা কোনো লিপি আছে, বা এর দুটো লিপি একসঙ্গে রয়েছে, বা এখানকার সঙ্গে ওখানকার লিপির কিছু মিল রয়েছে, এরকম কোনো একটা ফিড দিতে হবে। কিন্তু হরপ্পা সভ্যতার সমসাময়িক আর কিচ্ছু পাওয়া যায়নি যেখানে আমরা, মানে যেটাকে ফিড দিয়ে আমরা হরপ্পা সভ্যতার লেখা সম্পর্কে জানতে পারি। সেই কারণে দাঁড়িয়ে হরপ্পা সভ্যতা কিন্তু এখনও পুরোটা পাঠোদ্ধার করা সম্ভব হয়নি। ঠিক আছে, আবার পরের দিকে কি আসছে, এই জায়গা তো পড়লাম, আমরা চ্যাপ্টার ধরে পড়বো, অত চিন্তার কিছু কারণ নেই, যে কোনো চ্যাপ্টার এখন আমি দেখিয়ে দিচ্ছি। তারপরে দেখো বৈদিক যুগ রয়েছে, দেখবে তারপরে আস্তে আস্তে আমাদের কি বৈদিক যুগের প্রচুর প্রশ্ন রয়েছে এখানে। ঠিক আছে, পরবর্তী বৈদিক যুগ, মহাজনপদ যখন তৈরি হতে আরম্ভ করলো, সে মহাজনপদের গঠন কেমন, মগধ সাম্রাজ্যের উত্থান, মহাজনপদের মধ্যেই একটা মগধ ছিল, মগধের তার উত্থান এবং সেটা কেমনভাবে সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়ল, হরজাঙ্ক, শিশুনাথ, নন্দবংশ, বৈদেশিক আক্রমণ যেমন পার্সিয়ানদের আক্রমণ, আলেকজান্ডারের ভারত আক্রমণ, এই প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে, এবং আমরা যেখান থেকে যা প্রশ্ন পাই আমরা কিন্তু এতে অ্যাড করতে থাকি। ঠিক আছে, ধর্ম আন্দোলন, বৌদ্ধ আন্দোলন, এই বইটার বলা যেতে পারে যে ইতিহাসের পোর্শন সম্পূর্ণ হয়ে গেছে, ইকোনমিক্সের বেশিরভাগ হয়ে গেছে, ফিজিক্সের বেশিরভাগ চ্যাপ্টার কমপ্লিট হয়ে গেছে। এবং খুব তাড়াতাড়ি তোমরা যদি এই ভিডিওকে আরও অনেক বেশি ভালোবাসা দাও, আমরা খুব তাড়াতাড়ি এই বইটা শেষ করে তোমাদের হাতে তুলে দিতে পারবো। ঠিক আছে, আমরা প্রত্যেকটা চ্যাপ্টারে ধরে ধরে আলোচনা করব এবং তার সঙ্গে সঙ্গে যে মডিফিকেশনগুলোর দরকার আছে আমি সেগুলো করে নেব, যাতে তোমাদের আর কোনো রকম অসুবিধা হয় না। আর একটা জিনিসও হবে, সেটা হচ্ছে গিয়ে আরেকবার কারেকশন দেখাও হয়ে যাবে যে এখানে কোথাও কোনো রকম মানে চুপ থেকে গেছে নাকি। কারণ এত বড় জিনিসটা নিজে হাতে তৈরি করতে গেলে অনেক সময় কিছু ভুল ভ্রান্তি ত্রুটি থেকে যায়, সেগুলোও দূর হয়ে যাবে, কিছু কারেকশান, কিছু বানানের ভুল, লেখার ভুল, এগুলো দূর হয়ে যাবে। ঠিক আছে, আগামীকাল থেকে তোমাদের এই চ্যাপ্টারটা, মানে প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে এক এক দিন এক এক ধরনের সাবজেক্ট শুরু করবো, একসঙ্গে পড়াবো না। যেমন ধরো ইতিহাস পড়াতে আরম্ভ করলাম, ইতিহাস পড়ালাম, অনেকের ইন্টারেস্ট থাকে না, সেই জন্য এক একটা চ্যাপ্টার ধরে ধরে এক একটা জিনিস ধরে ধরে আমাদের আলোচনা হবে। এবং অবভিয়াসলি সবার প্রথমে আমরা হরপ্পা সভ্যতা সম্পর্কেই পড়বো, তারপর একটা সায়েন্সের কিছু পড়বো, ইকোনমিক্সের পড়বো, বা অন্যান্য যে কোনো সাবজেক্টের একটা করে চ্যাপ্টার ধরে নিয়ে সেটা নিয়ে আলোচনা করব। তার সঙ্গে সঙ্গে আমরা নতুন চ্যাপ্টার অ্যাডও করতে থাকবো। জিওগ্রাফির এখন অনেকটা পোর্শন অ্যাড করা বাকি রয়েছে, সেটার বেসিক্যালি কী হয়েছে আমার কাছে হচ্ছে গিয়ে সেটার ইংলিশ ভার্সানটা রয়েছে, মানে ইংলিশে আমার যে নোটটা রয়েছে সেটাকেই আবার বাংলায় চেঞ্জ করতে হবে। তাই এই কাজটাও তার সঙ্গে সঙ্গে করতে থাকবো। এবং টোটাল যে চ্যাপ্টারগুলো আছে এই চ্যাপ্টারে দেখতে পাবে একটাতে মোটামুটি একটা সাবজেক্ট ধরে প্রায় 1,500 থেকে 2,000 প্রশ্ন পাবে, টোটাল 14,000 থেকে 15,000 প্রশ্ন দাঁড়াবে এই বইটাতে। এবং এই প্রশ্নতে চ্যাপ্টার ধরে ধরে যেহেতু আলোচনা করা রয়েছে তাই তোমাদের কোনোই অসুবিধা হবে না, পুরো চ্যাপ্টারটা পুরো জিনিসটা সম্পর্কে তোমাদের কিন্তু ভালো নলেজ এসে যাবে। ঠিক আছে, ইতিহাসের পোর্শন এবার একটু আমি অন্যদিকে চলে যাই, অন্য পোর্শন না দেখালে তোমাদের হয়তো ডাউট থাকতে পারে যে বাকি কি আছে, শুধু কি ইতিহাসের বই এটা? না, এটা ইতিহাসের বই নয়, এর সঙ্গে সঙ্গে যেমন
এখনও ইতিহাসই রয়েছে। ইতিহাস পোর্শনটাই আসলে পুরোটা রেডি হয়ে গেছে, ওই জন্যেই এত বড় ইতিহাসটা। দেখো প্রাকৃতিক ভূগোলের ভেতরে কিছু জিনিস বাকি রয়েছে, যেমন প্রত্যেকটা চ্যাপ্টারই সামনে কিছুটা করে প্রিফেস অ্যাড করতে হবে, যেখানে চ্যাপ্টারটা সম্পর্কে আলোচনা থাকবে। যেমন সৌরজগৎ, মহাবিশ্ব, বিগ ব্যাং থিওরি, সূর্য, গ্রহাণু, বুধ, শুক্র, পৃথিবী ধরে ধরে, চাঁদ, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, প্রত্যেকটা চ্যাপ্টার, প্রত্যেকটা জিনিস ধরে ধরে এখানে কিন্তু যেমন প্রশ্ন আসে পরীক্ষাতে সেরকম কিন্তু লিখে দেওয়া হয়েছে। ঠিক আছে, এই দেখো ভূগোলের পোর্শন দেখলে, এরপরে ধরো যেমন এখানে রেগুর মৃত্তিকা, এইদিকে কি আছে, ভারতের সংবিধানের বিবর্তন কিভাবে আসছে, পিটস অ্যাক্ট, চ্যাটার অ্যাক্ট 1833, 1853, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, এগুলো দেখতে পাবে। আবার ধরো নিচের দিকে নেমে গেলে এখানে রাইট, বিভিন্ন ধরনের রাইট, আচ্ছা রাষ্ট্রপতি, রাজ্যসভা, লোকসভা, এই চ্যাপ্টারটা মোটামুটি শেষ হয়ে গেছে। এখানে কোষের উপাদান, বিভিন্ন ধরনের কোষের প্রকারভেদ, কোষ প্রাচীর, কোষ পর্দা, প্রোটোজোম হয়ে গেল। দেখতে পাচ্ছ এই দেখো এখানে কোথায় চলে আসলো, পদার্থবিদ্যায় যে সমস্ত জিনিসগুলো আমাদের খুব কমন পড়তেই হয় সেই জিনিসগুলো অ্যাড করে দেওয়া হয়ে গেছে এখানে। ঠিক আছে, কোয়ান্টিটি, রাশি, মাত্রা, সমস্ত, মাত্রাটা অ্যাড হয়নি, মাত্রাটা এখনও ফাঁকা রয়েছে, মাত্রাটা অ্যাড করতে হবে। সময়কাল, দশমিক, দেখো যেখানে যেমন ধরনের ছবি তোমাদের অ্যাড করার দরকার আছে বোঝবার সুবিধার জন্য সমস্ত কিছু অ্যাড করে দেওয়া হবে এখানে। অঙ্ক দেওয়া রয়েছে, ঠিক আছে, রকেট, প্রপেলার, সমস্ত কিছু করা রয়েছে। এদিকে আসবে রসায়নের বেসিক। ঠিক আছে, আজকে জাস্ট বইটা দেখানো হচ্ছে তোমাদের কেমন হবে। প্রচুর প্রশ্ন থাকবে এবং বোর লাগবে না, এইটুকুনি আমি বলতে পারি পড়তে পড়তে। এবার দেখো জেনারেল নলেজ, মিসলেনিয়াস থেকে বিভিন্ন ধরনের যে প্রশ্ন আসে, ভারতের বিষয়ে বিভিন্ন তথ্য, সর্ববৃহৎ মানে লার্জেস্ট, স্মলেস্ট, এই সমস্ত জিনিসগুলো, উল্লেখযোগ্য নির্মাণ কাজ, এই সমস্ত কিছু এখনও শেষ হয়নি, এখনও অনেকটা বাকি রয়েছে। ঠিক আছে, এই সমস্ত কিছু কিন্তু থাকবে এই চ্যাপ্টারটার ভেতরে, তাই আশা করি তোমাদের এই বইটা খুব উপকারে লাগবে। এখনও আমি বলতে পারি বইটার 40% কাজ হয়েছে। সত্যি আমাদের এত কিছু পড়তে হয়, তার মোটামুটিভাবে 40%-এর মতো এখন কাজ হয়েছে, বাকিটা এখনও হতে কিন্তু দেরি রয়েছে। হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। আমরা পুরো চ্যাপ্টারটাই শেষ করব এবং তোমাদের হাতে এই বইটা যত তাড়াতাড়ি সম্ভব আমরা ওপরের দিকে তুলে দেবো। বিভিন্ন ধরনের চ্যাপ্টারগুলো এখানে দেখতে পাবে। এখানে ধরো বেদ, পরবর্তী বৈদিক যুগ, শিশুনাগ বংশ, বৌদ্ধ ধর্ম, মৌর্য বংশ, মহীশূর, পাঞ্জাব, ইতিহাস, ভূগোল, সবই ঠিক আছে। এখানে বিগ ব্যাং, অক্ষাংশ, দ্রাঘিমাংশ থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন। ঠিক আছে, আচ্ছা তাহলে বুঝতেই পারছো যে এই বইটা তোমাদের যে আপকামিং পরীক্ষাগুলো রয়েছে তার জন্য কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। খুব কাজে লাগবে আশা করি এই চ্যাপ্টারগুলো, এবং যে এনটিপিসির পরীক্ষা রয়েছে তাতে আশা করি তার আগেই আমরা 1-1.5 মাসের মধ্যে তোমাদের হাতে এই বইটা পৌঁছে দিতে পারবো। আমরা রেগুলার ভিডিও করব, চ্যাপ্টার ধরে ধরে পড়াবো, হরপ্পা সভ্যতা থেকে ফার্স্ট শুরু করব এবং তারপরে আস্তে আস্তে সমস্ত চ্যাপ্টারগুলো আমরা এখানে কভার করে ফেলবো। ঠিক আছে, তা আজকের ভিডিওটা ছোটোই হবে, কারণ ইন্ট্রোডাকশন ভিডিও আর কত বড় হবে। কালকের থেকে মোটামুটিভাবে ধরে রাখো 15 থেকে 20 মিনিটের ভিডিও হবে পার ডে, আমরা বিকেলবেলা করে আপলোড করব এবং সেই ভিডিওগুলো তোমরা সময় মতো দেখে নেবে। আর যখন বইটার এসে যাবে, সম্পূর্ণ রকম কমপ্লিট হয়ে যাবে, তখন তোমাদের কিন্তু হার্ড কপিও তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, তা ততদিন পর্যন্ত আমাদের সঙ্গে থাকো, প্রত্যেক দিন পড়াশোনা করো, যেটা আমরা বারবার বলে থাকি যে কন্টিনিউটি বজায় রাখো। কন্টিনিউটি যদি বজায় না থাকে তাহলে কিন্তু কোনো সাফল্য আসবে না। সাফল্য আসার একমাত্র পথ হচ্ছে গিয়ে রোজ, এইচ অ্যান্ড এভরি ডে তোমাদের হচ্ছে গিয়ে এর পেছনে সময় দিতে হবে। ঠিক আছে, যত সময় দিতে পারবে, যত ব্যাপারটাকে ভালো করে বোঝবার চেষ্টা করবে, তত দেখবে জিনিসটা ইজি হবে এবং তত তাড়াতাড়ি তোমরা সাফল্যে পৌঁছাতে পারবে। ঠিক আছে, আজকের ভিডিও এত দূর পর্যন্তই থাক। তোমরা সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো আর চাকরির প্রস্তুতির সঙ্গে থাকো। সাফল্য তোমাদের নিশ্চয়ই আসবে।